আজ যে মানুষটির জন্মদিন, তিনি চলচ্চিত্র পরিচালক নাকি কবি তা নিয়ে বিতর্ক নেই। বুদ্ধদেব দাশগুপ্ত চলচ্চিত্রকে পাগলের মতো ভালোবাসা একজন স্রষ্টা। তিনি ছিলেন আদ্যন্ত প্রেমে ডুবে থাকা একজন মানুষ। এ প্রেম শুধু নারীর প্রতি না, এ প্রেম কবিতার জন্য, সিনেমার প্রতিও। তিনি বলেছেন, আমি কবিতা লিখতে গিয়ে বুঝতে পেরেছিলাম একটা নিজস্ব কথন ভঙ্গির প্রয়োজন। কবিতার সঙ্গে সেটা আমি চেষ্টা করেছিলাম। তাঁর পরিচালিত লাল দরজা ও উত্তরা ছবিতে দেখতে পাই তার কবিতা ও ছবির সমন্বয় ঘটানোর মনন। ছোটবেলা থেকেই তার দেখার চোখ তৈরি হয়েছিল গদ্যের কলমও। বুদ্ধদেব দাশগুপ্তের স্মৃতিকথায় ছায়া পড়েছিল যে গদ্যে ছোট মামুর ঘর জুড়ে কবিতার গন্ধ, তার কিছু অংশ পড়া যাক। ছোট মামু ছিলেন ব্যায়ামবীর। হাতের সামনে চেয়ার, টেবিল, সাইকেল যা পেতেন তুলে নিয়ে ডন বৈঠক দিতেন। আমিও বাদ পড়িনি। ইন্টার কলেজ বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হয়েছিলেন। অসামান্য গান গাইতেন আর ফিজিক্সের বইয়ের তলায় রাখতেন কবিতার খাতা। আশ্চর্য সব কবিতায় ভরা। তুমি ফোটো চতুর্দিকে, বৃক্ষমূলে আমি বসে থাকি। হাজরা রোডের বাড়িতে ক্লাস 5-এর আমার সঙ্গে আস্তে আস্তে দেখা হতে লাগলো অনেকের। তারাপদ রায় সকাল নেই বিকেল নেই চলে আসতেন। দাঁত কিড়মির করে উঠতেন মেজো মামা। ম্যাট্রিকে 4th হওয়া ভাইকে কবিতা ভাসিয়ে নিয়ে যাবে শেষ পর্যন্ত। বলতেন, আবার আসুক তারা, ওর পদও কাইট্টা দিমু। আসতেন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রণবেন্দু দাশগুপ্ত, দীপক মজুমদারের মতো ঝাঁ চকচকে কবিরা। এরা চলে গেলে আসতেন মেজো কবি, তারপর সেজো কবি, আর সবার শেষে কুট্টি কবিদের দল। ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে তুখোড় রেজাল্ট করা ছোট মামু কোনো রকমে হামাগুড়ি দিয়ে বিএসসি পাশ করলেন। রেজাল্ট বেরোনোর পর মেজো মামা 7 দিন বাজার যাননি। দিনে রাতে মুড়ি আর জল। আমি তখন ছোট মামুর খাটে শুই। খাট জুড়ে, ঘর জুড়ে, বালিশ জুড়ে খালি কবিতার গন্ধ। সেই গন্ধ আমার নাক দিয়ে ঢুকে পড়েছিল কোন গভীরে, বুঝতেই পারিনি। একই সময় সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, রাধাপ্রসাদ গুপ্তরা মিলে শুরু করে দিলেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি। মামু মেম্বার হয়ে গেলেন। রাত জেগে ব্যাটেলশিপ পোটেমকিন, সিটিজেন কেন, ভার্জিন স্প্রিংয়ের গল্প বলতেন মামু। কলকাতা শহরটা তখন একটা অন্য শহর ছিল। কিছু হতে হবে বলে কেউ কিছু করতো না। কবিরা কবিতা লিখত, তারপর ঘুমিয়ে পড়তো। ছবি আঁকিয়েরা রঙের সঙ্গে রাজনীতি গুলতো না। ধান্দাবাজেরা তখনও এই শহরটাকে মুঠোর ভেতরে নিয়ে নেয়নি। প্রেম না পেয়ে দাড়ি রেখে হারিয়ে গেছে অনেক যুবক। অ্যাসিডের বোতল দোকানেই থেকে গেছে ঠিকঠাক কাজে ব্যবহারের জন্য। এত রাগ এই শহরটার গলা পর্যন্ত উঠে আসেনি তখনও। সদ্য কিশোর হয়ে ওঠা ছেলেরা খিস্তির শব্দে বাতাস ভারী করে তোলেনি শহরটার। নবনীতা দেবসেনদের ভালোবাসা বাড়ির জানালা দিয়ে উল্টো দিকের ছাতে খালি গায়ে লুঙ্গি পরে পায়চারি করতে দেখা যেত দাপুটে কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে। আমার নিজের চোখে দেখা। মন্ডোলে মেরা তন্ডোলেতে সুর দিয়ে আর গেয়ে রাতারাতি দারুণ বিখ্যাত হেমন্ত মুখোপাধ্যায় লেক মার্কেট ঘুরে দরদাম করে সবজি কিনতেন। সুচিত্রা মিত্রর বাড়ি দুম করে চলে গিয়ে অজানা মানুষ আবদার করতে পারতেন, তবু মনে রেখো গানটা একবার শোনাবেন। আমাদের পরিবারে নতুন সদস্য এলো একজন, এবং ক্রমশ সে বিশেষ জন হয়ে উঠল। মেজমামা এতদিন পরে একজন কথা বলার, তাকিয়ে থাকার, ইঙ্গিত করার কাউকে পেলেন। টমি। টমির মা কুকুর, টমির বাবা কুকুর, ভাই বোনেরাও তাই। কিন্তু টমি মানুষ হয়ে গেল। নাম হলো টমীন্দ্রনাথ সেনগুপ্ত। দিদিমার সংসারে মেজমামা ছিলেন একা একজন মানুষ। কোন কালে যেন টিবি হয়েছিল মেজমামার। তারপর থেকে থালা, বাটি, গেলাস সব আলাদা। মেজমামা বাজার থেকে 1 টাকায় 16টা, ভাও নিয়ে 17টা রসগোল্লা নিয়ে এসে ফাঁকা ঘরে বসে একটা করে রসগোল্লা মুখে ফেলতেন আর বলতেন, রসো আমার মুখে বসো।
দরজার বাইরে দাঁড়িয়ে আমি ভাবতাম, এইবার বোধহয় আমার পালা। কথা বলার, মুখের দিকে তাকিয়ে থাকার তেমন কেউ ছিল না মেজমামার। টমি চোখের পলক না ফেলে মেজমামার দিকে তাকিয়ে থাকত। আস্তে আস্তে ছবি হয়ে যাচ্ছিল অনেকেই। টমিও একদিন ছবি হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দাদু, তার পাশে দিদিমা, আর তাঁদের পাশে আরও অনেক ছবি হয়ে ঝুলে থাকা মানুষদের মাঝখানে টমিও জায়গা করে নিল। এরপর মেজমামারও আর তর সইল না। দেওয়ালের একটা ফাঁকা জায়গায় পেরেক থেকে ঝুলে পড়লেন তিনিও। হঠাৎ দেখলাম আমিও বড় হয়ে গেছি। মামুর সঙ্গে বসে মদ খাচ্ছি। দুঃখ জমতে শুরু করেছে মনের ভেতর। তারপর আরো 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 সময় কেটে গেছে। আমি আর মামু বন্ধু হয়ে গিয়েছি বয়স ফুলে। মামুর শরীর থেকে গান, কবিতা, সিনেমার ছোঁয়াচে রোগের মতো আমাকে জড়িয়ে ধরল। যেটা সবচেয়ে আশ্চর্য করতো আমাকে, সেটা হলো এরকম শক্তপোক্ত মানুষটার ভেতরটা ছিল তুলতুলে। কেউ কিছু চেয়েছে, কারো কোনো দরকার পড়েছে, অথচ মামু তাকে দেননি বা পাশে দাঁড়াননি, এমন কখনো হয়নি। সব সময় নিজের দিকে তাকিয়ে থাকা কবিদের ভিড়ে সেই অর্থে মামু একজন অকবি। এর মধ্যে আমারও একদিন খুব দরকার পড়ল মামুকে। সকাল থেকে মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। নিজের কোনো কাজ ভালো লাগছে না, কবিতা ভালো লাগছে না, পুরস্কার কবিতার বই লাথি মেরে ফেলে দিতে ইচ্ছে করছে। মাঝরাত্রিরে গাড়ি নিয়ে ভূতের মতো মামুর বাড়ির রাস্তায় বারবার চক্কর খাচ্ছি। হঠাৎ দেখি মামু দাঁড়িয়ে আছে গেটের সামনে। আবার পাগলামি করতেছিস? কি হইছে তোর? বাড়ি যা। আর একবার দেখব বলে আবার ঘুরে এসে বাড়িটার সামনে দাঁড়ালাম। মামু মানে কবি সমরেন্দ্র সেনগুপ্ত গেটের কাছে নেই, থাকার কথাও না। কয়েক বছর আগেই তো সব চুকে বুকে গেছে। মাঝে মাঝেই বন্ধু ফাল্গুনী রায়ের একটা লাইন কোনো এক ভেতর থেকে উঠে আসে, মানুষ বেঁচে থাকে, মানুষ মরে যায়, কাহার তাতে ক্ষতি, কি বা ক্ষতি হয়? আমার শুধু বুকে গোপনে জ্বর বাড়ে, মানুষ বেঁচে থাকে, মানুষ মরে যায়।